ত্রয়োদশ পর্ব। বিনোদের বেশ একটি বন্ধুর দল জুটিয়াছিল, যাহারা প্রতিনিয়তই তাহাকে মকদ্দমায় উৎসাহিত করিতেছিল। কারণ হারিলে তাহাদের ক্ষতি নাই, জিতিলে পরম লাভ। অনেক দিনের অনেক আমোদ প্রমোদের খোরাক সংগ্রহ হয়। আবার মকদ্দমা যে করিতেই হইবে, তাহাও এক প্রকার নিশ্চিত অবধারিত হইয়াছিল। যেহেতু বিনোদের তরফ হইতে যে বন্ধুটি আপোষে মিটমাট করিবার প্রস্তাব লইয়া একদিন গোকুলের কাছে গিয়াছিল, গোকুল তাহাকে হাঁকাইয়া দিয়া বলিয়াছিল, বকাটে নচ্ছার পাজিকে এক সিকি পয়সার বিষয় দেব না, যা পারে সে করুক। কিন্তু এত বড় বিষয়ের জন্য মামলা রুজু করিতে একটু বেশি টাকার আবশ্যক। সেইটুকুর জন্যই বিনোদের কাল বিলম্ব হইয়া যাইতেছিল। দাদার উপর বিনোদের যত রাগই থাকুক, সেই দিন হইতেই কেমন যেন তাহার প্রাণটা কাঁদিয়া কাঁদিয়া উঠিতেছিল। অত লোকের সম্মুখে অপমানিত হইয়া যেমন করিয়া সে ছুটিয়া পলাইয়াছিল, তাহার মুখের সে আর্ত ছবিটা সে কোনো মতেই ভুলিতে পারিতেছিল না। বুকের ভিতরে কে যেন অনুক্ষণ বলিতেছিল, অন্যায় অন্যায়, অত্যন্ত অন্যায় হইয়া গিয়াছে। অত্যন্ত মিথ্যা ও কুৎসিত অপবাদে অভিহিত করিয়া দাদাকে বিদায় করা হইয়াছে। সেই দাদা যে জীবনে কোনো দিন এ পথ মারাইবে না, তাহা নিঃসংশয় বিনোদ বুঝিয়াছিল। দেশের কৃতবিদ্য যুবকদিগের অনেকেই বিনোদের বন্ধু। সকলেরই পূর্ণ সহানুভূতি বিনোদের উপরে। সেদিন সকালে তাহারা বাহিরের ঘরে বসিয়া মাস্টারমশাইকে ডাকাইয়া আনিয়া অনেক বাদানুবাদের পরে স্থির করিয়াছিলেন, কথার ফাঁদে গোকুলকে জড়াইতে না পারিলে সুবিধা নাই। গোকুল মূর্খ এবং অত্যন্ত নির্বোধ, তাহা সকলেই বুঝিয়াছিলেন। সুতরাং তাহাকে উত্তেজিত করিয়া তাহারই মুখের কথায় তাহাকেই জব্দ করিয়া সাক্ষীর সৃষ্টি করা কঠিন হইবে না। কথা ছিল আগামী রবিবার সকালবেলায় দেশের 10 জন গণ্যমান্য ভদ্রলোক সঙ্গে করিয়া গোকুলের বাটিতে উপস্থিত হইয়া তাহাকে কথার ফেরে বাঁধিতেই হইবে। এই প্রসঙ্গে কত তামাশা, কত বিদ্রূপ অনুপস্থিত হতভাগ্য গোকুলের মাথায় বর্ষিত হইল। কে কি বলিবেন এবং করিবেন সকলেই একে একে তাহার মহড়া দিলেন। শুধু বিনোদ মাথা হেঁট করিয়া নীরবে বসিয়া রহিল। তাহার উৎসাহের অভাব নিজেদের উৎসাহের বাহুল্যে কেহই লক্ষ্য করিল না। আজ বিনোদ কাজে বাহির হয় নাই, আহারাদি শেষ করিয়া ঘরে বসিয়াছিল। বেলা 1টার সময় হঠাৎ গোকুল, কই রে হারুর মা, খাওয়া দাওয়া চুকলো বলিয়া প্রবেশ করিল। হারুর মা শশব্যস্তে বড়বাবুকে আসন পাতিয়া দিয়া কহিল, না বড়বাবু, এখনো শেষ হয়নি। হয়নি বলিয়া গোকুল নিজেই আসনটা তুলিয়া আনিয়া রান্নাঘরের দাওয়ায় পাতিল। বসিয়া কহিল, এক গেলাস ঠান্ডা জল খাওয়া দেখি হারুর মা। তাগাদায় বেরিয়ে এই রোদ্দুরে ঘুরে ঘুরে একেবারে হয়রান হয়ে গেছি। মা কই রে? ভবানী রান্নাঘরেই ছিলেন, কিন্তু সেদিনের কথা স্মরণ করিয়া বিপুল লজ্জায় হঠাৎ সম্মুখে আসিতেই পারিলেন না। বিনোদ কাজে গিয়াছে, ঘরে নাই। গোকুল ইহাই জানিত। কহিল, সব মিথ্যে হারুর মা, সব মিথ্যে। কলিকাল, আর কি ধর্মকর্ম আছে? বাবা মরবার সময় মাকে আমাকে দিয়ে বললেন, বাবা গোকুল, এই নাও তোমার মা। আমি ভালো মানুষ, নইলে বেন্দার বাপের সাধ্যি কি সে মাকে আমার জোর করে নিয়ে আসে? কেন, আমি ছেলে নই? ইচ্ছে করি যদি এখনই জোর করে নিয়ে যেতে পারি নে। বাবার এই হলো আসল উইল, তা জানিস হারুর মা? শুধু 2 কলম লিখে দিলেই উইল হয় না। হারুর মা চোখ টিপিয়া ইঙ্গিতে জানাইল, বিনোদ ঘরে আছে। গোকুল জলের গেলাসটা রাখিয়া দিয়া জুতা পায়ে দিয়া দ্বিতীয় কথাটি না কহিয়া চলিয়া গেল। রাত্রি 9টা-10টার সময় হঠাৎ দোকানের চক্রবর্তী আসিয়া হাজির। জিজ্ঞাসা করিল, মা, বড়বাবু এখনো বাড়ি যাননি, এখান থেকে
খেয়ে কখন গেলেন? ভবানী আশ্চর্য হইয়া কহিলেন, সে তো এখানে খায়নি, তাগাদার পথে শুধু এক গ্লাস জল খেয়ে চলে গেল। চক্রবর্তী কহিল, এই নাও, আজ বড়বাবুর জন্মতিথি, বাড়ি থেকে ঝগড়া করে বলে এসেছে মায়ের প্রসাদ পেতে যাচ্ছি, তাহলে সারাদিন খাওয়াই হয়নি দেখছি। শুনিয়া ভবানীর বুক ফাটিয়া যাইতে লাগিল। বিনোদ পাশের ঘরেই ছিল। চক্রবর্তীর সাড়া পাইয়া কাছে আসিয়া বসিল। তামাশা করিয়া কহিল, কি চক্রবর্তী মশাই, নিমাই রায়ের তাঁবে চাকরি হচ্ছে কেমন? চক্রবর্তী আশ্চর্য হইয়া কহিল, নিমাই রায়? রাম, সে কি দোকানে ঢুকতে পারে নাকি? বিনোদ বলিল, শুনতে পাই দাদাকে সে গ্রাস করে বসে আছে। চক্রবর্তী ভবানীকে দেখাইয়া হাসিয়া কহিল, উনি বেঁচে থাকতে সেটি হবার জো নেই ছোটবাবু। আমাকে তাড়িয়ে সর্বস্বর মালিক হতেই এসেছিলেন বটে, কিন্তু মায়ের একটা হুকুমে সব ফেঁসে গেল। এখন ঠকিয়ে মজিয়ে ছেঁচড়ামি করে যা 2 পয়সা আদায় হয়, দোকানে হাত দেবার জো নেই। বলিয়া চক্রবর্তী সেদিনের সমস্ত ইতিহাস বিব্রত করিয়া কহিল, বড়বাবু একটুখানি বড্ড সোজা মানুষ কিনা, লোকের প্যাঁচ স্যাঁচ ধরতে পারে না। কিন্তু তাহলে কি হয়, পিতৃমাতৃ ভক্তি যে অচলা, সেই যে বললেন মায়ের হুকুম রদ করবার আমার সাধ্যি নেই, তা এত কাঁদা কাটি ঝগড়া ঝাঁটি, না, কিছুতে না। আমার বাপের হুকুম, মায়ের হুকুম, আমি যেমন কর্তা ছিলাম তেমনই আছি ছোটবাবু। বিনোদের 2 চক্ষু জ্বালা করিয়া জলে ভরিয়া গেল। চক্রবর্তী কহিতে লাগিল, এমন বড় ভাই কি কারু হয় ছোটবাবু? মুখে কেবল বিনোদ আর বিনোদ। আমার বিনোদের মতো পাস কেউ করেনি, আমার বিনোদের মতো লেখাপড়া কেউ শেখেনি, আমার বিনোদের মতো ভাই কারু জন্মায়নি। লোকে তোমার নামে কত অপবাদ দিয়েছে ছোটবাবু। আমার কাছে হেসে বলেন, চক্রবর্তী মশাই, শালারা কেবল আমার ভাইয়ের হিংসে করে দুর্নাম রটায়। আমি তাদের কথায় বিশ্বাস করব? আমাকে এমনই বোকাই ঠায়রছে শালারা। একটু থামিয়া কহিল, এই সেদিন কি এক কাশীর পণ্ডিত এসে তোমার মন ভালো করে দেবে বলে 108 সোনার তুলসী পাতার দাম প্রায় 500 টাকা বড়বাবুর কাছে হাতিয়ে নিয়ে গেছে। আমি কত নিষেধ করলুম, কিছুতেই শুনলেন না। বললেন, আমার বিনোদের যদি সুমতি হয়, আমার বিনোদ যদি MA পাশ করে, যায় যাক আমার 500 টাকা। বিনোদ চোখ মুছিয়া ফেলিয়া আদ্রস্বরে কহিল, কত লোক যে আমার নাম করে দাদাকে ঠকিয়ে নিয়ে যায়, সে আমিও শুনেছি চক্রবর্তী মশাই। চক্রবর্তী গলা খাটো করিয়া কহিল, এই জয়লাল বাঁড়ুজ্জে কি কম টাকা মেরে নিয়েছে ছোটবাবু? ওই ব্যাটাই তো যত নষ্টের গোড়া। বলিয়া সে কর্তার মৃত্যুর পরে সেই ঠিকানা বাহির করিয়া দিবার গল্প করিল। ভবানী কোনো কথায় একটি কথাও কহেন নাই, শুধু তাঁর 2 চোখে শ্রাবণের ধারা বহিয়া যাইতেছিল। চক্রবর্তী বিদায় লইলে বিনোদ শুইতে গেল, কিন্তু সারা রাত্রি তাহার ঘুম হইল না। কেন এমন একটা অস্বাভাবিক কাণ্ড ঘটিল? পিতা তাহাকে একভাবে বঞ্চিত করিয়া গেলেন, দাদা তাহাকে কিছুই দিতে চাহিতেছেন না। চক্রবর্তীর মুখে আজ সেই ইতিহাস অবগত হইয়া সে ক্রমাগত ইহাই চিন্তা করিতে লাগিল। বিনোদের বন্ধুরা বিশেষ উদ্যোগী হইয়া কয়েকজন সম্ভ্রান্ত ভদ্রলোক সঙ্গে করিয়া রবিবারের সকালবেলা গোকুলের বৈঠকখানায় গিয়া উপস্থিত হইলেন। গোকুল দোকানে যাইবার জন্য প্রস্তুত হইতেছিল। এতগুলি ভদ্রলোকের আকস্মিক অভ্যাগমে তটস্থ হইয়া উঠিল। বিশেষ করিয়া ডেপুটি বাবুকে এবং সদরালা গিরিশ বাবুকে দেখিয়া তাহাদের যে কোথায় বসাইবে কি করিবে ভাবিয়া পাইল না। বিনোদ নিঃশব্দে মলিন মুখে একধারে গিয়া বসিল। তাহার চেহারা দেখিলে মনে হয় তাহাকে যেন বলি দিবার জন্য ধরিয়া আনা হইয়াছে। বাঁড়ুজ্জে মশাই ছিলেন, কথাটা তিনিই পারিলেন। দেখিতে দেখিতে গোকুলের চোখ আরক্ত হইয়া উঠিল। কহিল, ওহ, তাই এত লোক? যান, আপনারা নালিশ করুন গে। আমি 1 সিকি পয়সা ওই হতভাগা নচ্ছারকে দেব না, ও মদ খায়। আর সকলে মৌন হইয়া রহিলেন।
বাঁড়ুজ্যেমশাই ভঙ্গি করিয়া হাসিয়া বলিলেন, বেশ, তাই যেন খায়, কিন্তু তুমি ওর হকের বিষয় আটকাবার কে? তুমি যে তোমার বাপের মরণকালে জোচ্চুরি করে ওই উইল লিখে নাওনি, তার প্রমাণ কি? গোকুল আগুনের মতো জ্বলিয়া উঠিয়া চিৎকার করিয়া কহিল, জোচ্চুরি করেছি? আমি জোচ্চুর? কোন শালা বলে? গিরিশবাবু প্রাচীন লোক, তিনি মৃদু কণ্ঠে কহিলেন, গোকুলবাবু অমন উতলা হবেন না, একটু শান্ত হয়ে জবাব দিন। বাঁড়ুজ্যেমশাই পুরানো দিনের অনেক কথাই নাকি জানিতেন, তাই চোখ ঘুরাইয়া কহিলেন, তাহলে আদালতে গিয়ে তোমার মাকে সাক্ষী দিতে হবে গোকুল। তিনি যা ভাবিয়াছিলেন ঠিক তাই। গোকুল উন্মত্ত হইয়া উঠিল। কি, আমার মাকে দাঁড় করাবে আদালতে, সাক্ষীর কাঠগোড়ায়? নিগে যা তোরা সব বিষয় আশয়, নিগে যা, আমি চাই নে, আমি যাব না আদালতে, মাকে নিয়ে আমি কাশিবাসী হব। নিমাই রায়ও উপস্থিত ছিলেন, চোখ টিপিয়া বলিলেন, আহা, থাক না গোকুল, করো কি, কি সব বলছো? গোকুল সে কথা কানেও তুলিল না। সকলের সম্মুখে ডান পা বাড়াইয়া দিয়া বিনোদকে লক্ষ্য করিয়া তেমন চিৎকারে কহিল, আয় হতভাগা, এদিকে আয়, এই পা বাড়িয়ে দিয়েছি, ছুঁয়ে বল তোর দাদা জোচ্চোর। সমস্ত না এই দণ্ডে তোকে ছেড়ে দিই তো আমি বৈকুণ্ঠ মজুমদারের ছেলে নই। নিমাই ভয় শশব্যস্ত হইয়া উঠিল। আহা, করো কি বাবাজি, করুক না ওরা নালিশ, বিচারে যা হয় তাই হবে, এসব দিব্যি দিলেশা কেন? চলো চলো, বাড়ির ভিতরে চলো, বলিয়া তাহার একটা হাত ধরিয়া টানাটানি করিতে লাগিল। কিন্তু বিনোদ মাথা তুলিয়া চাহিল না, একটা কথার জবাবও দিল না, একভাবে নীরবে বসিয়া রহিল। গোকুল সজোরে হাত ছাড়াইয়া লইয়া কহিল, না, আমি এক পা নড়ব না। উপর দিকে দৃষ্টিপাত করিয়া কহিল, বাবা শুনছেন, তিনি মরবার সময় বলেছিলেন কিনা গোকুল, এই রইল তোমাদের দুই ভাইয়ের বিষয়। বিনোদ যখন ভালো হবে তখন দিও বাবা, তার যা কিছু পাও না। ওপর থেকে বাবা দেখছেন, সেই বিষয়ে আমি যক্ষের মতো আগলে আছি। কবে ও ভালো হয়ে আমার ঘরে ফিরে আসবে, দিবা রাত্রি ভগবানকে ডাকছি, আর ও বলে আমি জোচ্চোর? আয়, এগিয়ে আয় হতভাগা, আমার পা ছুঁয়ে এদের সামনে বলে যা তোর বড় ভাই চুরি করে তোর বিষয় নিয়েছে। বন্ধু বান্ধবেরা বিনোদকে চারিদিক হইতে ঠেলিতে লাগিলেন, কিন্তু সে ওঠে না। বাঁড়ুজ্যেমশাই খাড়া হইয়া তাহার একটা হাত ধরিয়া সজোরে টান দিয়া বলিলেন, বলো না বিনোদ, পা ছুঁয়ে, ভয় কি তোমার? এমন সুযোগ আর পাবে কবে? বিনোদ উঠিয়া দাঁড়াইয়া কহিল, না, এমন সুযোগ আর পাব না, বলিয়া দুই পা অগ্রসর হইয়া আসিয়া কহিল, তোমার পা ছুঁতে বলছিলে দাদা, এই ছুঁয়েছি। আমি মদ খাই, আর যাই খাই দাদা, তোমাকে চিনি। তোমার পা ছুঁয়ে তোমাকেই যদি জোচ্চোর বলি দাদা, ডান হাত আমার এইখানেই খসে পড়ে যাবে, সে আমি বলতে পারবো না, কিন্তু আজ এই পা ছুঁয়েই দিব্যি করে বলছি, মদ আর আমি ছোঁব না। আশীর্বাদ করো দাদা, তোমার ছোট ভাই বলে আজ থেকে যেন পরিচয় দিতে পারি, তোমার মান রেখে যেন তোমার পায়ের তলাতেই চিরকাল কাটাতে পারি, বলিয়া বিনোদ অগ্রজের সেই প্রসারিত পায়ের উপর মাথা রাখিয়া শুইয়া পড়িল। ইতি বৈকুণ্ঠের উইল উপন্যাসের 13 পর্ব তথা গোটা উপন্যাসটি সমাপ্ত হইল। ধন্যবাদ।